দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের সৃজন আড্ডা অনুষ্ঠানে। সৃজন আড্ডায় আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং সাংস্কৃতিক জন আবু সাইদ জুবেরি এবং ভাবি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। জুবেরি ভাই, আপনাকে আমরা চিনি বা এই দেশের মানুষ চেনে কথা সাহিত্যিক হিসেবে, সাংবাদিক হিসেবে, কিন্তু আপনি যে বিশিষ্ট সিঙ্গার, চমৎকার গান আমাদের সঙ্গে আড্ডায়, সেটা কিন্তু দেশের জনগণ জানে না। সেটি দিয়েই শুরু করতে চাই। আমি বৃষ্টিতে ভিজি। জলে ভিজে জলেরই ছোঁয়ায় শুদ্ধতা মনে যেন পাই, জলে ভিজে জলেরই ছোঁয়ায় শুদ্ধতা মনে যেন পাই। আহা, ভালোবাসা ছাড়া আর নাই কোনো পুঁজি, আমার ভালোবাসা ছাড়া আর নাই কোনো পুঁজি। আমি তিন বেলা বৃষ্টিতে ভিজি, তিন বেলা তোমাকেই খোঁজার কোনো শেষ নাই, খোঁজার কোনো শেষ নাই। আসলে আমি গান যে লিখি, এটা আসলে হঠাৎ করে আমার মধ্যে গানটা চলে আসে। একবার একটা দুর্ঘটনায় পড়েছিলাম, সালটা সম্ভবত 2009। তো এমন হলো যে আমার শক্তি নাই, হাসপাতালের বেডে শুয়ে থাকলাম। তখন আমার মনে হলো যে আমি বোধহয় আর লিখতে পারবো না। তো আমার মেয়েকে আমি বললাম যে তুমি আমার জন্য ছোট্ট একটা টেপ রেকর্ডার পাঠিয়ে দাও, আমার মনে অনেক গান আসতেছে। তারপরে সে পাঠাবার পরে এই গান শুরু হলো, এবং এই যে গান শুরু হলো, অর্থাৎ গানটা আপনি গাইছিলেন টেপ রেকর্ডার? হ্যাঁ, টেপ রেকর্ডার গাইছিলাম। আমার তো তখন লেখার অবস্থা নেই, কিন্তু এই তোর আর বন্ধ হলো না। এই হতে 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 2000-এর উপরে গান হয়ে গেল। কিভাবে হয়ে গেল জানি না। আমার সুর এবং গান আমার সঙ্গেই আসে। আমি জানি না এগুলো সুর হয় কি না, আমি জানি না এগুলি গান হয় কি না। তবে কয়েকজন সুরকার আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছিল। নিয়ে গিয়ে তারা আমাকে বলল যে আপনার সুর কথা তো ঠিকই আছে, তবে আপনি তো সুরকার নন, কাজেই আপনার সুরকার হিসেবে আমাদের নাম থাকলে আমরা গানটা প্রচার করতে পারি। আমি এতে রাজি হইনি। আমি বললাম যে আপনারা আসলে আমার কথাগুলো নেন, সুরটা আপনারা উল্টে পাল্টে আমার চেয়ে নিশ্চয়ই ভালো করতে পারবেন, যেহেতু আমি বেসিক্যালি সুরই নই। তখন একদিন আমাকে একজন প্রশ্ন করলো যে আসলে আপনি গান কেন লেখেন? গান তো আসলে লেখে যারা দুঃখী মানুষ। তো সেই হিসেবে বলতে হয় রবীন্দ্রনাথ সবচেয়ে দুঃখী মানুষ, আরও বলতে হয় নজরুল আর তার চেয়েও দুঃখী। তো আমি দুঃখী। তা আমাকে একজন বললো কেন লেখেন? আমি বললাম ভাই ঠিকই বলেছেন আপনি, দুঃখেতে গান বাঁধি সুখের লাগি গাই, গান গেয়ে তাই দুঃখ রে তারাই, দুঃখ ঘরে সতীন সই, মনের কথা তারে কই, পুতুল তলার জ্যোৎস্নাতে মন পোড়ায়, দুঃখ রে তারাই। তো এইভাবে আমার গান চলতেছে। পাশাপাশি আসলে আমি শুরু করেছিলাম গদ্য দিয়ে। আমার প্রথম বইটা বেরিয়েছিল শিশু একাডেমি থেকে, তারপরে মুক্তধারা থেকে। প্রথম বইটি কি আকাশ কুসুম? আকাশ কুসুম গল্পের বই 78-এ বেরিয়েছিল। এরপরে আমি গদ্যই লিখেছি সারা জীবন। গদ্য, গল্প, উপন্যাস, প্রবন্ধ এইসবের ভিতরে ছিলাম। হঠাৎ করে গানের প্রত্যাবর্তন। তবে পাশাপাশি কিন্তু আমি গদ্য চর্চাটা অব্যাহত রেখেছি এবং মনে হয় রাখবো আর। নিশ্চয়ই রাখতে হবে। ভাবি, আমি একটু প্রশ্ন করছিলাম ভাইকে যে আপনাদের বিয়েটা কি প্রেমের? ভাই কিন্তু একদম নাকচ করে দিল। আপনি সঙ্গে সঙ্গে বললেন তুমি বলছো না কেন প্রেমের বিয়ে? একটু বলেন তো ঘটনাটা কি। না, আপনি বলেন। ও মানে দুজনে পছন্দ করতাম। তো আমার শ্বশুর বাবা দেওয়ান মোহাম্মদ আজরাফ উনি শুনে তারপরে আমাকে এমনি সিম্পলভাবে নিয়ে আসলেন বাসায় আর কি। শুধু তিনি জানলেন যে তার পুত্র আপনাকে পছন্দ করেছে, বাসায় গিয়ে তিনি নিয়ে আসলেন। হ্যাঁ, এবং সেই রাতটা ছিল না, অসাধারণ। তো আরেকটা ব্যাপার কি জানেন, সেই রাত্রি ছিল আমার জন্য খুব একটা মানে একটা সিনেমাটিক ব্যাপার। আমি তো জানি না যে আমার ঘরে বউ আসবে। আমি আড্ডা মেরে এসে যখন ঘরে ঢুকছি, তখন আমাদের এই যে কাজের একটা বর্ষিয়ান মহিলা ছিল, সে এসে ধমক দেওয়া শুরু করলো, হ্যাঁ বউ নিয়ে এসে বসে দিছে, আপনার খবর নাই। আমি বউ বউ কোথায়? কেন আপনার বাবা তো নিয়ে আসছে বউ। আমি বাবা বউ নিয়ে আসলো, আমাকে কিছু জানা হলো না। তো তখন তো সেলফোন টেলফোন এইসব কিছু সুযোগ ছিল না। তো দেখলাম যে আসলেই তাই। ঘরে ঢুকে দেখলাম আর এই ঘুমটা পরে একটা বউই
এবং আরও দেখলাম যে আরে সেই মহিলা তো আমার পছন্দেরই। তো খুবই ভালো লাগলো স্বাভাবিকভাবে। সে রাত্রে আমরা আর ঘুমালাম না। সকালে হঠাৎ করে ভোরবেলা ঘুম ভাঙলো ওই বর্ষিয়ান মহিলার গেলে, হ্যাঁ আপনার চা খাইবেন না, রাত ভোর তো জাগছেন। আচ্ছা, এই একটু টুইস্টে জানতে চাই, দেহান মোহাম্মদ আজরফ আপনার বাবাকে গিয়ে কি বললেন? আপনার বাবা মাকে তো বলতে হয়েছে একটা আমার কিছু। বাবা তো আমার শ্বশুর ছিলেন না, আমার শাশুড়ি। ভাবিকে বলতে দেন। ভাইয়ের কাছে ছিলাম আর কি। আচ্ছা, এটা কোথায় ছিলেন? ঢাকায়? এটা ঢাকায়। খিলগাঁও, ঢাকায় ছিলাম। খিলগাঁয়? খিলগাঁয় হ্যাঁ। ছিলাম। ওদের বাড়ি আমার বাড়ি খুব কাছাকাছি ছিল। ও কোথায় যেন তোমাদের মালিবাগ, আর আমরা খিলগাঁও, একটা রেল লাইন ছিল মাঝখানে আর কি। আচ্ছা। তারপর বাবা শুনে তারপরে আমার ভাইকে আগে থেকে একটু ইনফর্ম করেছেন যে আমি আসব, আমরা বৌমাকে নিতে আসব। তো বাবা গেলেন, একটু মানে খুব কম আয়োজন করে বাবা নিয়ে আসলেন। এসে তারপরে আমি যখন বাবার পাশে বসলাম, ও তো নেই আমার পাশে, বাবার কাছে আমি বসেছিলাম। বিশ্বাস করবেন আমার চোখ দিয়ে পানি চলে আসে। বাবার মাথায় হাতটা রাখলেন, আমি কাঁদতেছিলাম আর কি। তো বাবা বলতেছিলেন যে মা, সবাই শ্বশুর বাড়ি যায়, তোমার শাশুড়ি একদিন আমার কাছে এসেছিলেন এইভাবে, তুমি কেঁদো না। মানে এমন সুন্দর করে আমার হাতটা রেখেছিলেন, এখন মনে হয় মেয়ে বাবার চোয়াব ভাই এই হাতের মধ্যে কি। শ্বশুর শাশুড়ি কি আমাদের সমাজ ব্যবস্থায় এক ধরনের মানে কি বলবো যে সম্পর্কটা খুব গভীর হয় না, কিন্তু আজকে আপনি আপনার শ্বশুরের জন্য কাঁদছেন। আপনি মনে করছেন যে আপনার মাথায় এখনো শ্বশুর দেয়ান মোহাম্মদ আজরফের হাতটা রয়েছে। দেয়ান মোহাম্মদ আজরফ হচ্ছে অসাধারণ একজন শিক্ষিত মানুষ এবং একই সঙ্গে দার্শনিক এবং ইসলামী চিন্তাবিদ ছিলেন। এদেশের অধিকাংশ মানুষ তাকে খুবই পরম শ্রদ্ধা করতেন এবং আপনি তার পুত্রবধূ, এক অসাধারণ ব্যাপার। আমি মাঝে মাঝে ভাবি যে হয়তো আমি এমন কোনো পুণ্য করেছিলাম জীবনে যেন আমি শ্বশুর পেয়েছিলাম। বাবার সাথে আমি দীর্ঘ 24 বছর কাটিয়েছি। আমি মানে কিন্তু আপনাদের রামপুরের বাসায় গিয়েছিলাম আচ্ছা হ্যাঁ, গিয়েছিলাম অনেক বছর আগে। কিন্তু অসংখ্য স্মৃতি বাবার, আমার অসংখ্য স্মৃতি। আপনি এটুক জানেন কিনা, বাবা মারা যাওয়ার পর কিন্তু আমি মানে স্ট্রোক করেছিল আমার। আমি বাবার ডেড বডি আমি দেখতে পাইনি, কেন বাবা যখন আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার বাবা মারা গেছে, বাবা শ্বশুর অনেক আগে। আমার বাবা মারা গেছেন ক্লাস আমি মানে আমার শ্বশুর আর কি। হ্যাঁ সেটা ক্লাস 3-তে যখন পড়ে বাবা আব্বা আমাকে বই কিনে দিয়েছিল। আচ্ছা, আপনার বাবা মারা গেছে, সুতরাং আপনার শ্বশুরের কাছ থেকে বাবার স্নেহ মমতা ভালোবাসাটা পেয়েছেন। হ্যাঁ, আমার মনে হয় যে আমার বাবাকে মানে সৃষ্টিকর্তা নিয়ে গেছেন বলেই মনে হয় এমন একজন শ্বশুর আমি পেয়েছিলাম যে সব সময় বাবা বাবার এত সুন্দর সময় কাটিয়েছে আমার বাবার সাথে। আমি ওই বাবাকে ভুলেই গিয়েছিলাম যে আমার একজন মানে বাবা, আমার নিজের বাবা ছিলেন, আমার আব্বা ছিলেন। বাহ, অসাধারণ। আচ্ছা, ঈদের অনুষ্ঠানগুলোতে দেওয়ান মোহাম্মদ আজরফ কি ধরনের আচরণ করতেন, বা সে তার জন্য আয়োজনটা কেমন থাকতো? আয়োজনটা হতো কি, বাবা খুব সকালে উঠে যেতেন, উঠে বাবার আগে আমি উঠতাম। রাত্রে আমার বাসায় ছিল কি, বাবা তো ছিলেন গার্জেন, মানে সব ছেলেমেয়েরা আসতেন বাবার কাছে। আমার ননা, বাসুদেব সবাই বাবাকে সালাম করতে আসতেন। আর আসতেন হলো বাবার যে যারা পছন্দ করতেন সবাই, অজস্র মানুষ। তখন আমাকে জি তখন আমাকে একটু রান্নার ব্যাপারে একটু খেয়াল রাখতে হতো যে মানুষ আসবেন, তাদেরকে তো মেহমান আসবেন, খাওয়াতে। তা আমি আমার সাথে তো থাকতো একটা মানুষ কাজে, ও সাহায্য করতে। আমি একটু বেশ রাত করেই আমি ঘুমাতাম, রান্না টান্না সব ঠিকঠাক করে, সকালে যাতে ঝামেলা না করতাম। তো রান্না করে সকাল আমার বাবা উঠার আগে আমি উঠতাম, উঠে তো বাবা উঠতেন, উঠে আমার ছেলে জয়ন্ত, সে একটু আলসে ছিল, ডাকতো উঠো নামাজে যাবে, উঠো উঠো উঠো। তো সে দাদা ভাই আরও না এখনই উঠো, ওকে তুলে বাবা সব প্রথমে এসেই গোসল করে টেবিলে বসতেন, বসে বলে কি আমাকে একটু মিষ্টি খাবার দাও, আমি খেয়ে নামাজে যাব। তো নাতি আর দাদা মিলে খেতেন, খেয়ে চলে যেতেন। তো এসে তারপরে বাবা 12টার দিকে দুপুরের 12টা 12:30 দিকে দুপুরের খাবার আমি সব পরিবেশন করতাম, বাবা খেতেন। আর এই ভদ্রলোক কই থাকতো? ওই ভদ্রলোক মাঝে মাঝে থাকতেন, মাঝে মাঝে থাকতেন না। ঈদের সময় থাকতেন, তো মাঝে মাঝে হয়তো একটু অন্য কাজে বেরিয়ে যেতেন, বা নামাজ থেকে আসতে কি সময় লাগছে তার, এটা। আচ্ছা, এই ভদ্রলোক তো প্রচুর বন্ধু বান্ধব, এদের ডিস্টার্বটা কিভাবে আপনি সামলাচ্ছেন? ও একদিকে হলে কি, ওর বন্ধু বান্ধব আছে ঠিকই, কিন্তু বাসায়
এত বেশি বন্ধু বান্ধব নিয়ে আসতো। আচ্ছা, এই দিক থেকে সে সচেতন। সচেতন ছিল, কিন্তু আপনাদের বন্ধুরা যারা আসেন তারা আসতেন, একদম যারা কাছের জি জি। তারা আসতেন আর কি। আচ্ছা, আপনি তো জানেন যে আবু সাইদ জুবেরি ভদ্রলোকের প্রচুর মেয়ে বন্ধু আছে, তাদের সঙ্গে আড্ডা মারে, গল্প, এগুলো নিশ্চয়ই কানে আপনার আসে বা আপনি শুনতে পান, অনুভব করেন, তো সেইটা আপনি কিভাবে? না, সেটা হলো কি জানেন, একজন শিল্প সাহিত্য যারা করে জি। তাদের মেয়ে বন্ধু থাকবে, ছেলে বন্ধু থাকবে। তো এটা নিয়ে আমি যদি এটা যদি আমি ওকে ডিস্টার্ব করি বা ওকে নিয়ে ঘরের মধ্যে অশান্তি করি, সেটা আমার কাছে ভালো লাগবে না, ওর কাছে ভালো লাগবে না। এই জন্য আমি এই জিনিসটা মেনেই নিয়েছি। বাহ, আপনি তো জাতিসংঘের শান্তি পুরস্কার দেওয়া উচিত। শান্তি পুরস্কার আসলে সে আমার ব্যাপারে খুব কনফিডেন্ট। সে একটা কথা আমাকে বলছিল যে তুমি এমন কিছু করবা না যা আমাকে বলতে পারবা না। এখন আমি আসলে ওই দিকটাকে সবসময় সচেতন ছিলাম। মেয়ে বন্ধু বান্ধবী যে ছিল না, এখনও আছে, এবং তাদের একটা জায়গা পর্যন্ত আমি আগে এগোতে দিই, এরপরে একটা ডিস্টেন্স আমি নিজেই ক্রিয়েট করে ফেলি। এটা একদম সত্যি। হ্যাঁ, এই ক্রিয়েটটা করে ফেলি কিসের জন্য জানেন? সেটা হচ্ছে গিয়ে আসলে ধরেন পৃথিবীতে 80% লোক বোকা, এই 80% লোকই কিন্তু বিয়ে করে, বাকি 20% করে না। কিন্তু ওই 20% চালাক যে ওরা যে খুব শান্তি পায় তা না। তো ধরেন বুকামি একবার করা যায়, 2বার তো করা যায় না। তো আমি ধরেন বুকামি করছি, বুকারাই তো প্রেমে পড়ে, তো প্রেমে পড়ে একবার বুকামি করছি, 2বার কেন করতে যাব? সো আই ওয়াজ সো মানে কনসিয়াস অ্যাবাউট দিস ম্যাটার। আমি কী করতাম, আবার ধরেন কারো ব্যাপারে আমার গিন্নির কিছু হতো, আপত্তিও থাকতে পারতো। এই মহিলা তোমাকে টেলিফোন করে কেন করে? আমি তো ওই লেখা চাই। কোনো মহিলা আমাকে আবার গুরু বলে ডাকে। তো প্রথম এই গুরু নামটা নিয়ে ওর সন্দেহ হতো, থাকতো, আই ডোন্ট নো। সে বলতো এই গুরু ডাকে কেন? আমি ভাই গুরু কেন ডাকে আমি তো বলতে পারবো না। কেউ যদি আমাকে গুরু ডাকে আমার তো কিছু করার নাই। আবার যেমন কেউ আমাকে সাই বলে ডাকে, কেন ডাকে জানি না, আমি তো সাই হওয়ার যোগ্য নই। আর আমার ভেতরে হয়তো যে বাউলাপনা আছে সেটা হলো আমার বাবার এবং মায়ের রক্তের মধ্যে দিয়ে আমার মধ্যে এই এক মরমী কবির রক্ত, হাসন রাজা। তো হাসন রাজা হলো গিয়া এই ভদ্রলোক 42 বছরই সংসার ধর্ম ছেড়ে চলে গেছিল। এরপরে ওনার সমস্ত সংসার জমিদারি এইসব দেখতেন হলো ওনার বড় ছেলে। কিন্তু এই ভদ্রলোক আর কোনোদিন বিষয় সম্পদ দিকে মুখ ফেরাননি। তো এই জিনিসটা আমার ভেতরেও মাঝে মাঝে ক্রিয়া করতো। যেমন আগে একটা সময় আমার হতো কি, কাউকে কিছু না বলে আমি হয়তো চলে গেলাম, 3 দিন 4 দিন পরে হয়তো বাসায় ফিরলাম। এবং আশ্চর্য ব্যাপার কি জানেন, যে আমি মনে করতাম এবার যাওয়ার পরে এমন ধুলাইয়ের মুখে পড়বো, বউ বুঝে ঘরে জায়গায় দেবে কিনা। কিন্তু ওর শক্তিটা হলো এই জায়গায়, সে ওই সময়ে চুপ করে থাকতো, যেটা আমাকে আরও ভীত করে তুলতো এবং আরও অপরাধী করে তুলতো। তো কয়েকদিন আমি খুব নম্রভাবে থাকতাম, খুব চুপচাপ, যা বলে তাই। ওসব আমার নানা বলতেন যে মহিলাদের কোনো কথায় না বলবে না, না বলাটা হলো গিয়ে খুব খারাপ। তুমি যা বলবে ইয়েস, কিন্তু করবে তোমার মন মতো। যেমন আমার নানাকে বিরাট একটা ফট দেওয়া হইতো, সেটার মধ্যে 100টা লেখা আছে, সব কিছুতে আমার নানা হ্যাঁ হ্যাঁ বলতেন। আনতেনও 100টা জিনিস, কিন্তু ধরেন যেখানে লেখা আছে 100-এর, সেখানে উনি তো নিয়ে আসছেন হয়তো 10-এর, এরকম করে ম্যানেজ করতেন। যার ফলে উনার জীবনে উনার কোনো নারীর সঙ্গে, উনার নারী অবশ্য একজন না, ভদ্রলোকের আবার হইল গিয়ে আগের দিনের মানুষের মন্দাতা আমলে একটা কথা বলে না, যে অভাগার গরু মরে, হ্যাঁ, ভাগ্যবনের বউ মরে। উনার হইল গিয়ে এই বিয়ে করার 6 মাসের মধ্যে বউ মরে যেত। হ্যাঁ, মরে আবার উনি অনুমতি নিয়ে আর বিয়ে করতেন। আমার নানি ছিলেন ওনার প্রথম পত্নী, এরপরে উনি 11টা বিয়ে করেছেন, কিন্তু সন্তান কিন্তু ওই আমার নানির ঘরের 2 কন্যা। আচ্ছা, এই 2 কন্যা, ওনার খুব আশা ছিল একটা পুত্র সন্তান হোক। 11টা বিয়েও ওনাকে পুত্র সন্তান দিতে পারেনি। কিন্তু এই 11টা বিয়ের কেউ কোনো বউ কিন্তু ওনার প্রতি অখুশি ছিল না। কারণ হচ্ছে গিয়া ওনার পিপিএফ ডিগ্রি ছিল। পিপিএফ ডিগ্রিটা কি? পিপিএফ হলো পার্সোনালিটি, পাওয়ার অ্যান্ড ফিনান্স। যার এটা থাকে তার কোনো দিন
যার এটা থাকে তার কোনোদিন কোনো নারীর সঙ্গে ঝামেলা হওয়ার কথা না। কথা না। বস, আপনি প্রসঙ্গক্রমে যখন বলছিলাম তখন আপনি আমাদের বিশিষ্ট কথা সাহিত্যিক তারাশঙ্করের একটি গান শোনাচ্ছিলেন। হ্যাঁ, তারাশঙ্কর তো গান লিখছেন, প্রেমেন মিত্র গান লিখছেন, অনেকেই গান লিখছেন। তারাশঙ্করের এই গানটা হচ্ছে গিয়ে গীতশ্রী উপাধি পাইলেন সন্ধ্যা রায়। মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে, আমি পথের মাঝে পথ হারালাম ব্রজে চলিতে, কোন মহাজন পারে ভুলিতে। এটা ছিল তারাশঙ্করের গান। তারাশঙ্কর বাবু এত অনুপ্রাণিত হলেন, পরে আরও কয়েকটা গান লিখছেন। তো সেই গানগুলোতে তো তেমন পপুলার হয় নাই, তবে এই গানটা খুব পপুলার ছিল, মারাত্মক, অনেক শুনেছে। আরও অনেকে গান লিখছেন, প্রেমেন মিত্র গান লিখছেন, তারপরে ধরেন অচিন্ত্যবাবু গান লিখছেন, কিন্তু তারাশঙ্করের গানের মতো এত হিট গান আর হয় না। ভাবি, আপনার তো এক ছেলে এক মেয়ে, ওরা তো আমি যতদূর জানি যে ওরা প্রতিষ্ঠিত দেশ, কিভাবে ওরা কোথায় আছে, কে কিভাবে আছে? আমার ছেলে তো ইংল্যান্ডে আছে। ইংল্যান্ডে আছে, কি করছে ওখানেও? জয়ন্ত একটা বিজনেস আছে, আর বউ একটা জব করে। আর আমার এক নাতি এক নাতনি। আচ্ছা, সবাই লন্ডনে আছে। আচ্ছা, এই যে মাঝে মাঝে আপনারা যান, আমার ভাই যায়। হ্যাঁ, আমরা গিয়েছি, ওরাও আসে। আচ্ছা, আর কন্যা? কন্যা তো এখানে মানে আর্কিটেক্ট। হ্যাঁ, ওর হাজব্যান্ডও আর্কিটেক্ট। ওরা এখানে একটা ফার্ম নিজেদের ফার্ম আছে। তো আমার মেয়ের আবার দুটা স্কুল আছে, ফ্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার। আচ্ছা আচ্ছা, এটা আছে। ওই দুইটা আমার মেয়ে, আমার বৌমা ওখান থেকে পরিচালনা করে, আমার মেয়ে করে। আর আমার আরেকজন সাথে আছে আর কি, আমার ভাতিজার বউ। সব মিলে ছেলে মেয়ে নিয়ে, নাতি নাতনি নিয়ে আপনি এবং আপনারা দুজনে একটা টইটুম্বর আনন্দের মধ্যে আছেন। খুব ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। দিন শেষে খুব যখন আমরা বেড়ে যাই, খুব ভালো লাগে যে না, আমাদের সময়টা ভালো কাটছে। ওরা কি এই ঈদে আসবে নাকি ওরা উইশ করবে? কিভাবে আপনার সঙ্গে সময়টা কাটাবে? বিশেষ করে লন্ডন থেকে ছেলে? না, লন্ডন থেকে ওরা আসে না, কিন্তু আমার নাতি নাতনি সেই আগে থেকে প্রস্তুতি। ওরা একটু একটু বাংলা বলে, মানে আমার সাথে শুরু করবে। আমি বলেছি যে তোমার দাদা ভাই একজন শিল্প সাহিত্য নিয়ে ব্যস্ত থাকে, আর তোমার দাদার যে বাবা, উনি বাংলা মানে চর্চা করতেন, মানে লিখতেন, তো বাংলা তোমাকে বলতে হবে। ছেলেটা বেশি বলে, মেয়েটা একটু কম। কিরকম বলে? এরকম, দাদা ভাই আপনি ভালো আছেন তো দাদা ভাই? তা আমি বললাম হ্যাঁ, আমি খুব ভালো আছি। দাদা ভাই আপনি নামাজ পড়তে যাবেন না দাদা ভাই? হ্যাঁ। কিন্তু বড়টা আবার ভালো বাংলা বলে। বড়টা হলো গিয়া আমার নাতনি, ওর আবার খুব ইচ্ছা লয়ে পড়ার, সে আবার বাংলাটা খুব ভালো শিখছে, কথা কম বলে। আর ছোটোটা আসছিল এখানে, তার নাম হইল গিয়া প্রাজ্ঞ, সে আবার খুবই প্রাজ্ঞর মতো কথা বলে। আচ্ছা, তার গবেষণার বিষয় হচ্ছে যে ডাইনোসর কেন এত দ্রুত বিলুপ্ত হয়ে গেল, এটা হলো তার প্রশ্ন। এবং তার আরেকটা প্রশ্ন সে আবিষ্কার করছে প্রশ্ন করে করে, এটা আমিও জানতাম না। তার ধারণায় মৌমাছি আর পিপিলিকা একই বংশের। আচ্ছা, যার জন্যে মৌমাছির চাকে কোনো পিপিলিকা আক্রমণ করে না। হ্যাঁ, এবং সে বলে যে মৌমাছি শক্তিশালী হয়েছে নিজের প্রয়োজনে, আর পিপিলিকা ছোটো হয়েছে তার নিজের প্রয়োজনে। সে কিন্তু ছোটো হয়ে গেছে যাতে তার খাদ্য ঘাটতি না হয়। এগুলি সব পিকুলিয়ার গবেষণা তার। এবং কোন পিপিলিকাটা ক্রাই করতেছে ফর ওয়াটার, ও টের পেয়ে যায়, সে কাছে গিয়া 2 ড্রপ পানি দেয়, কয়টারে এখন পানি খাবে। জুবির ভাই, লেখালেখির জগৎটা আপনি কিভাবে উপভোগ করেন, কতটুকু উপভোগ করেন? খুবই উপভোগ করি। আমার কাছে মনে হয়, আমার তো ধরেন জীবনে সাংবাদিকতায় প্রায় 40 ইয়ার্স চলে গেল। লাস্ট অপশন নিলাম হইল গিয়া এই বাংলাদেশ সংবাদ সংস্থার থেকে, ওখানে নিউজ এডিটর ছিলাম।
কিন্তু আমার বুকের মধ্যে একটা চরম হাহাকার ছিল। আমি কিন্তু সাংবাদিক হতে চাইনি, ব্যবসায়ী হতে চাইনি। আমি আসলে হতে চেয়েছিলাম একজন নির্ভেজাল লেখক। সারা জীবন লিখবো, ভ্রমণ করব, এই ছিল আশা। কিন্তু মানুষ চিন্তা করে একরকম, হয়তো আর একরকম। আমার সেই যে আমি সংবাদপত্রে ঢুকলাম, প্রথম হাতে খড়ি হইল দৈনিক বাংলা ভবনের কিশোর বাংলা থেকে। সেখান থেকে আমি আর ছুটতেই পারলাম না। এই 40 ইয়ার্স আমার চলে গেল। এই 40 ইয়ার্সের মধ্যে আমার ভয়াবহ ক্ষতি হয়েছে কি, আমি সেখানে লেখক সত্য লিখতেই পারি নাই। এমন রাত্রে যখন মধ্যরাত্রে আমি ফিরতাম, তখন আমার বুকের মধ্যে খুব হাহাকার আর ধুলু হাওয়া বইতো যে আমি বোধহয় আর কোনোদিন লেখালেখিতে ব্যাক করতে পারবো না। এই কথাটা অনেক আগে কবি শামসুর রহমান আমাকে বলেছিলেন যে, জুবিরি, আপনি তো গদ্য লেখেন, কিন্তু কেন সংবাদপত্র জগতে এলেন? আমি বললাম, কি করব, একটা তো সার্ভাইভ করতে হবে। বলছে, হ্যাঁ, আরও অনেক পত্র ছিল, সংবাদপত্রে আপনি কাজ করে লেখালেখি করতে পারবেন না, লেখালেখি চরমতে। তা আমি হেসে করলে বললাম, রহমান ভাই, আপনি যে কবিতা লিখতেছেন এই সংবাদপত্রে কাজ করলে এরকমই একটা গল্প লিখলেই তো আমার হয়ে যেত। আমি তো পারতেছি না বলে পারবে করে, না না, দেখবেন আস্তে আস্তে এমন জড়িয়ে দেবেন, অনেক বড় লেখকের লেখাই নষ্ট হয়ে যায় সংবাদপত্রের। তখন আমার মনে হতো সৈয়দ মুস্তফা সিরাজের কথা, মতি নন্দীর কথা, ইভেন আমাদের এখানে রাহাত খান, ইমদাদুল হক মিলন, এরাও সংবাদপত্রে কাজ করে। কিন্তু এদের কাজের ক্রাইটেরিয়াটা বা কাজের ধরনটা ভিন্ন ছিল। আমাকে সারা জীবন কাজ করতে হয়েছে এমন একটা অবস্থায় যে নিউজ এডিটর পদে কাজ করে এত স্ট্রেস নিয়ে লেখালেখি করা মতো। ওই রাত্রে যখন গাড়িতে ফিরতাম, তখন আমার মনে অনেকগুলো লাইন আসতো। সকালে গভীর ক্লান্তির মধ্যে থাকা ওই লাইনগুলো হারিয়ে যেত। এই করে করে আমার জীবনের কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গেছে। আজকে ধরেন আমার বই থাকার কথা ছিল নিজের পক্ষে 100টা, কিন্তু সেই জায়গায় আমার বইয়ের সংখ্যা মাত্র হইল গিয়ে 41টা। তো এই 41 বইও আবার ধরেন আমি তো বই বের করার পরে কোথাও দিই না, এটা আমার চিরকালের অভ্যাস। রিভিউর জন্য মানুষ দেয়, পড়তে দেয়, আমি এটা আবার দেই না কেন এটা আমি জানি না, এটা আমার অভ্যাস। আমার ধারণা হচ্ছে পাণ্ডুলিপি কি ভাবি কখনো পড়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক গল্প, সে প্রথম পাঠক। একটু বলেন, ভাবির কথা শুনে। ও পাণ্ডুলিপি কি, ও দুই পৃষ্ঠা লিখে আমাকে পড়তে দেয়। দেখো কোথায় মানে আরো কিছু অ্যাড করতে হবে, কোথায় ছাড়তে হবে, আমি কিন্তু বলে দিই। মানে হ্যাঁ, আমি বলে দিই যে এডিটরের মানেন? হ্যাঁ, মানে কিছু কিছু জায়গায় মানি, আবার কিছু কিছু জায়গায় তো মানা যায় না, তাই না? হ্যাঁ, এটা দিয়ে ওরা শোনাই। কারণ আমার একটা ব্যাপার হলো গিয়া যে শঙ্কর একটা জিনিস করতেন, এই যে শঙ্কর রিসেন্টলি মারা গেলেন, উনার জীবনে উনি যতগুলি উপন্যাস গল্প লেখছে সব ওর নিজস্ব অভিজ্ঞতা থেকে। আমিও পারতপক্ষে আমার জীবনের বাইরে যাই না, মানে কল্পনা করে একটা গল্প আমি বানাইতে পারি না, যার জন্য হয়তো আমার কবিতা লেখা হয় নাই। তো যার ফলে এই আমার যে জগতের সঙ্গে ও তো নানাভাবে জড়িত, ওকে পড়তে দেই, পড়লেও বুঝতে পারে, আরে তুমি তো একে নিয়ে লেখছো, যদিও তার নামটাও সেদিন কি যেন লিখতেছিল, তো আমার কথাই লিখেছে, আমি বুঝতে পারছি। এখানে দিয়ে একটা মানে লাইন ছিল, আমি কেটে দাও, এটা আমার ছেলে মেয়েরা সবাই পড়বে। না না, পড়বে মানে কি, আমি এটা বলেই ফেলা ভালো। আসলে লেখকদের কিছু গোপনীয় রাখা কিছু ঠিক না, আমি মনে করি ঠিক না। সেটা হলো গিয়ে কি জানেন, যে বিয়ের পরের একটা অভ্যাস হয়ে গেল, অভ্যাসটা বদভ্যাসই বলা যায়। তো একবার হলো গিয়ে আমাদের বাসায় হঠাৎ করে কুষ্ঠরোগী আইসা হাজির। ও আবার ছিল আমার বাবার বাল্যকালীন বন্ধু। তো আলাদা ঘর ছিল, ওইখানে বাবা ঠাঁই দিলেন, আমরা খুব ভয়ে ভীত। ও বলতেছে আমি ছেলেকে নিয়ে চলে যাব, কারণ এতটুকু ছেলে কুষ্ঠরোগীর কাছে যাবে, কখন কি হয়। তাই বললাম, যদি মনে করো ওইখানে যেতেই পারো। তুমি তো বলেই খালাস, আমি ওখানে কি করে ঘুমাবো, আমি ঘুমাবো একটু কষ্ট হবে এই আর কি। আমি তো কুলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। তা আমি বললাম, এখানে কুলবালিশ কোথায়? কয়ে বলে যে আমার ছেলের নাম বলে, কেন জয়নার আব্বা? তো এইটা লেখা কি আমার অপরাধ হয়েছে ভাই? আমার তো এটা লেখা কোনো মতে অপরাধ না, নিশ্চয়ই অপরাধ, এটা হচ্ছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভাবি আল্লাহ প্রসঙ্গে বলছিলেন যে আপনারা দুজনেই হচ্ছে একটা অসাধারণ ফ্যামিলির মানুষ। হাসুন রাজা হচ্ছে আপনাদের বংশের এক অসামান্য মানুষ। হাসুন রাজাকে আপনি একদিন দেখেছিলেন? ও আচ্ছা,
ও আমার শাশুড়ি খুব অসুস্থ ছিলেন, বি চৌধুরী ক্লিনিকে ছিলেন। বি চৌধুরী মানে হ্যাঁ, যে বদরুদ্দোজা চৌধুরী। হ্যাঁ, উনি আমাদের ফ্যামিলি ডক্টর ছিলেন আর কি। জি। বাবার যখনই প্রয়োজন হতো ওনার কাছে নিয়ে যেতাম, আমি বাবাকে নিয়ে যেতাম। তো সে তো মা না, সেটা বাবার কথা বলছে যে বাবাকে আমি নিয়ে যেতাম, তো মা অসুস্থ ছিলেন, তো ওখানে ভর্তি করেছে ওনার ক্লিনিকে? ওনার ক্লিনিকে ভর্তি করেছে। বা আমার ভাসুরা সবাই মিলে ডিসিশন নিল যে ওখানে ভর্তি করে। তো মা দীর্ঘদিন, বেশ অনেক দিন থেকে অসুস্থ। তো আমরা বউরা তো অনেক ছিল, আমরা তো ওকে নিয়ে 7 জন। আচ্ছা, 7 বউ। 7 বউ, সর্বক্ষণে 7 ভাইয়ের 7 বউ। তো সবাই বিভিন্ন জায়গায় ছিলেন, আমরা কয়েকজন ঢাকায় থাকতাম। তো মাকে আমি সকাল 10টায় যেতাম, বিকেলে নাগাদ চলে আসতাম। তখন আমার মেয়ের আবার ভিকারুনেসের টেস্ট পরীক্ষা কিছুদিন পরে দেবে, তো আমি বইটই নিয়ে চলে যেতাম। একটা বেড ছিল, মা এক বেডে শুতেন আর আমার মেয়েকে নিয়ে এখানে পড়াতাম। তারপর হঠাৎ করে মা একদিন আমাকে বলছেন, আমার শাশুড়ি বলছেন যে তুমি এদিকে এসো। গেলাম, বলে কি আমার হাসান রাজা সাহেবকে মা ভাই বলে ডাকতেন। উনার ভাইয়া, দাদা। ভাইয়া, সরি ভাইয়া, ভাইয়া। সম্পর্ক কি ছিল? দাদা। দাদা, ও আচ্ছা। ভাইয়া বলে ডাকতেন। তা আমাকে বলছেন যে মা শুনো, আজকে আমার ভাইয়া আসবেন। তা আমি তো জানতাম যে হাসান রাজা সাহেবকে মা ভাইয়া বলে ডাকেন। তারপরে আমি বললাম যে মা ভাইয়া আসবেন, বলে হ্যাঁ তুমি একটু রান্না বান্না করো। তা আমি একটু চুপ করে থেকে বললাম যে মা রান্না বান্না কী রান্না বান্না করবো? সে বলে কি উনি তো মাছের ঝোল টোল এগুলি পছন্দ করেন, এটাই রান্না করা। তো মা কিন্তু বেশ ভালোই অসুস্থ, এগুলো বলার সুস্থভাবে বলার কথা না, কিন্তু উনি দিব্যি বলছেন। তারপর আমি একটু চুপ করে থেকেছি। তা আমার একটু পরে, মিনিট 5 পরে আমাকে বলছে তুমি তো রান্না বান্না করলেই না, আমার ভাইয়া তো চলে যাচ্ছেন। তা আমি মার কাছে গিয়ে বললাম যে মা কোথায় চলে, আমি দেখলাম না, দেখিনি তো আমি। বলে যে না, ওই যে দেখো চলে যাচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ না? ওই যে আমি দেখতে পাচ্ছি উনি চলে যাচ্ছেন। তো বলে একটু উনি আফসোস করলেন, তুমি তো রান্না করলেই না, আমার ভাইয়াটা চলেই গেল। ওইটা কি এই মনে হয় যে এখনই আমার এত এত সুস্পষ্ট স্মৃতি, মনে হচ্ছে এখনই বুঝি ঘটনাটা ঘটেছে। তার পরের দিন আপনার হ্যাঁ, শাশুড়ি মারা গেলেন। এর 2-3 দিন পরে। দেখেন একটু রিচুয়াল ব্যাপারটা কি রকম না? রিচুয়াল ব্যাপারটা কি? হাসন রাজা ওনাকে খুব আদর করতো, কারণ ওনার বড় ছেলের ছোট মেয়ে তো। হ্যাঁ। তো ও উনাকে আবার আদর করে পিয়ারি বলে ডাকতেন। তা উনি, আমার মা আবার ওনাকে ভাইয়া বলে ডাকতেন। তো আমার মা বাবা দুজনই তো ওনার আত্মীয় ছিল। একজন হলো মেয়ের ঘরের নাতি, আর একজন হলো ছেলের ঘরের নাতনি। জি। তো এইটা দুইটাই ফলে, রিলেশনের ফলে মা বাবা দুজনেই কিন্তু হাসন রাজার খুব অনুরক্ত ছিল। আমার বাবা ভীষণভাবে ছিলেন, এই কারণে ছিলেন যে আমার বাবার জন্মও কিন্তু হাসন রাজার বাড়িতে, নানার বাড়িতে। আচ্ছা। এবং উনি যা প্রথম যে বাল্য শিক্ষা যা শুরু, এটা কিন্তু হাসন রাজার বাড়িতেই। এবং আমার যে নানা, মানে ওনার পরবর্তী সময়ে শ্বশুর, মামা এবং শ্বশুর, উনি আবার ছিলেন অনারি ম্যাজিস্ট্রেট এবং হি নোজ ভেরি গুড ইংলিশ। উনি আবার হলো গিয়ে একটু স্নব ছিলেন। উনি আবার বাংলা টাংলা এগুলি পছন্দ করতেন না। উনি ইংরেজি শিক্ষা এবং বাবাকে ইংরেজি শেখানোর ব্যাপারে আমার নানা খুবই অবদান ছিল আর কি। বলতো তো ইংরেজি না শিখলে জীবনে আর কিছুই শিখতে পারবো না তুমি। বাহ, চমৎকার। তো হাসন রাজার প্রসঙ্গ যখন এসছে, একটু গান কি হতে পারে? একটা হাসন রাজার গান। আমি না লইলাম আল্লাহর নাম রে, না করলাম তার কাম, পিতা কাজে পাগল ময়নার দিন কাটাইলাম রে, আমি না লইলাম আল্লাহর নাম রে। নাম লইমু করি আয়ু হইল শেষ, এখনো যে হাসন তাহার না পাইল উদ্দেশ রে, আমি না লইলাম আল্লাহর নাম রে। আচ্ছা, হাসন রাজাকে নিয়ে তো একটা সিনেমা হয়েছে, হ্যাঁ। ওই সিনেমাটা কি দেখেছেন? সিনেমাটা দেখেছি। সিনেমা হেলাল নিয়ে সাহেব আমাদের করেছিলেন। পরিবারের কিছু আপত্তি ছিল, যে কারণে আমার বোন আবার মামলা করে দিয়েছিল। তো মামলাতে, এই ধরনের মামলাতে কি হতে পারে এক্সাম্পল ছিল না, তবে বহু আগে আপনার এই যে
ভারতীয় হাইকোর্টে একটা মামলা হয়েছিল গান্ধী এটেনবেরার আগে গান্ধী বলে একটা ছবি হয়েছিল। তো গান্ধীজির পরিবার ওদের বিরুদ্ধে মামলা করছিল, করার ফলে ভারতীয় সরকার সেই ছবিটা 6 মাসের জন্য নিষিদ্ধ করছিল। তো ওই ধারা অনুসরণ করেই হাসন রাজার ছবিগুলোকে 6 মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তো 6 মাসের নিষেধাজ্ঞাতে আসলে মানুষের আগ্রহ বাড়ার কথা ওই ছবির প্রতি, যে কী মামলা হইলো, এই পাল্টা মামলা হইলো। কিন্তু আনফর্চুনেটলি ছবিটার মেকিং এবং ঘটনা একেবারেই হলো গিয়া যাচ্ছে তাই হওয়াতে কাল্পনিকভাবে কাল্পনিক। কারণ হলো গিয়া যে ধরেন রবীন্দ্রনাথের অনেক গল্প আমরা ডালপালা শুনতে পাই, তার বৌদিকে নিয়ে এই নিয়ে এইসব নিয়ে, কিন্তু এইগুলির কোনো বেস তো নাই। হাসন রাজা জমিদার ছিলেন, খুব সুপুরুষ ছিলেন। আমার বাবার ভাষ্য অনুযায়ী পৃথিবীতে উনি 3 জন সুপুরুষ দেখেছেন। একটা হলো হাসন রাজা, একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আর আরেকজন হলো গিয়া আপনার প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথেরই বোন জামাই। বললো যে সবুজপত্র সম্পাদক। হ্যাঁ, সবুজপত্রের সম্পাদক। তো উনি বলতেন যে অত্যন্ত সুদর্শ হাসন রাজা যেখানে বজরা নিয়ে যেতেন, 2 পাশে হলো মেয়েরা পানি ভরতে আসতো, পানির ছলে আসতো ওনাকে দেখতে। খুবই ন্যাচারাল, কারণ একটা সুন্দরী মেয়ে দেখলে একদম পুরুষ যেরকম তাকায়, একটা সুন্দর সুপুরুষ দেখলে মেয়েরাও তো অনুরূপভাবে তাকায়। যাই হোক, এখন উনার নিয়ে অনেক রকমের গল্প আছে, কোন মেয়ে নাকি পানি দিয়া বজরাতে উঠে গেছিল, এইসব গল্প আছে। কিন্তু এইগুলি গল্প কিন্তু যে প্রথম যে ওনাকে নিয়ে জীবনী লেখছে প্রভাত শর্মা, তার কাহিনীতেও নাই। তারপরে সবচেয়ে বেশি লেখালেখি করছেন দেওয়ান আজরফ, তার কোনো লেখালেখিতে নাই। সবচেয়ে বেশি ওনার গান সম্প্রচার করাইছেন হলো আমাদের বিশিষ্ট কথাশিল্পী সবার প্রিয় হুমায়ুন আহমেদ। তার গানের মধ্যে বা কোনো নাটকে এইসব ব্যাপার নাই। এই ঘটনাটা এখানে আয়না আমাদেরকে খুবই বিব্রত করা হয়েছে। এবং আমি হাসন রাজার গানের একটা ছোট্ট স্মৃতি বলতে চাই। এটা ধরেন 20-25 বছর আগের ঘটনা। আকরামুল ইসলাম, শাম্মী আক্তারের হাজবেন্ড, অসাধারণ হাসন রাজার গান গান। তো আমি তখন রেডিওতে চাকরি করি, উনি বাংলা একাডেমি সন্ধ্যার পরে তখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো বই মেলায়। তো তখন নির্জীব সন্ধ্যা হয়ে গেছে, তো হঠাৎ ঘোষণা আসলো যে এখন গান পরিবেশন করবেন শিল্পী আকরামুল ইসলাম। তো আকরাম ভাই কিছুক্ষণের মধ্যে শুরু করলেন এই হাসন রাজার গান। আরে গানটা তো ভুলে গেলাম, আমি যাইমু ও যাইমু, আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে, আমি যাইমু। মনে হইলো কি জানেন, চারপাশে যে মানুষগুলো ছিল মৌমাছির মতো স্টেজে ছুটে আসলেন, এবং মুহূর্তের মধ্যে বাংলা একাডেমির সেই সামনের যেখানে স্টেজটা শত শত মানুষে ভরে গেল। এবং যতক্ষণ আকরাম ভাই ছিলেন ততক্ষণ তার হাসন রাজার গানই গাইতো। সে প্রায় 5-7টা গান তাকে গাইতে হয়েছে মানুষের, অন্যার কোনো সেদিন আর কোনো গান গাইতেই পারে নাই। মানে আমি সেই ম্যাজিকটা, সেই মোমেন্টটা অসাধারণ ভাবে এখন আমি মনে করি যে হাসন রাজার গানের মধ্যে একটা মাদকতা আছে এবং সুরের একটা দৈত্যনা আছে যা মানুষকে তীব্রভাবে আকর্ষণ করে, টেনে নিয়ে যায়, তাই না? আমাকে খুবই মনে পড়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা স্মৃতি। তখন বাংলাদেশ মাত্র স্বাধীন হয়েছে, আপনার যে সচিত্র সন্ধানী বলে একটা পত্রিকা ছিল, গাজী শাহাবুদ্দিন ওনার দাওয়াতে এসছেন। তারপরে তখন গাজী ভাইদের অফিস ছিল বাসসের নিচের একটা একতলায়, যেখান থেকে আবার চিত্রিতা বলে একটা পত্রিকাও বেরোতো। তো গাজী ভাই হঠাৎ করে আমাকে খবর দিলেন ত্রিদীপ দস্তগীরের দিয়ে। কবি ত্রিদীপ দস্তগীর আমাকে নিয়ে গেলেন ওইখানে, সুনীলদার সঙ্গে সেই প্রথম পরিচয়। তো গাজী ভাই আমাকে খুব হাইলাইট করতে গিয়ে এই হাসন রাজার সম্পর্কে বললেন টললেন। হ্যাঁ, বলার পরে যে সুনীল গঙ্গোপাধ্যায় খুব আগ্রহী হলেন, হ্যাঁ ভাই বলো তো দেখি হাসন রাজার বিষয়টা কি, আমি তো কিছু জানি কিছু জানি না, আমার কাছে মনে হয় যে উনি তো একজন মহর্ষি ছিলেন। তা আমি যা জানি তা বললাম। বলার পরে সুনীলদা বললেন, বাহ, আমি খুব ভালো জানলাম, কারণ হাসন রাজার উপরে তখনও কোনো বই হয়নি। 78-এ প্রথম যে জীবনীটা, যদিও কিশোরদের জন্য লেখা, সেটা ছিল আমার, মুক্তধারা বের করেছিল। তা আমি বলার পরে উনি খুব আপ্লুত হলেন। পরের দিনে আবার শাহাবুদ্দিন ভাই আবার আমাকে পাঠাইছে। পাঠানোর পরে আমি খুব আশ্চর্য হয়ে দেখলাম যে সুনীল দা একটা কাগজের মধ্যে বলছে, কৌতো হাসন রাজা, হ্যাঁ, মিটি মিটি হাসি,
একটা কবিতা লিখছে উনি হাসন রাজা নাকি, হ্যাঁ, চোখ হাসন রাজাকে নিয়ে নিয়ে নিয়ে। এই কবিতাটা মজার ব্যাপার, ওনার শ্রেষ্ঠ কবিতার মধ্যেও আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা 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 এইটা আমার কাছে খুব স্মৃতিটা খুবই লাগে, কারণ এই ধরনের চরিত্রকে নিয়ে নেতিবাচক অনেক কিছু আছে। আর হাসন রাজা তো ধরেন লালন শাহর ঘরানার লোক ছিল না, না না না, তাই না? তার নিজের একটি ঘরানা তিনি হ্যাঁ, তৈরি করেছেন, লালন শাহের তো নিজস্ব একটা ঘরানা ছিল, হাসন রাজার আলাদা ঘরানা। কিন্তু হাসন রাজার এই ঘরানার মধ্যে উনি কিন্তু ওই বৈরাগ্যকে প্রাধান্য দেন নাই, তাই না? জি। ওনার হাহাকারটাকে প্রাধান্য দিচ্ছে। রবীন্দ্রনাথের একটা কি আছে না, যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, লভিব মুক্তির স্বাদ, এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার। আপনি কখনো রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত তো ভাই গান একটা আরে ও তো ওর রবীন্দ্রসঙ্গীত তো আমি সবসময় শুনতাম। তাই নাকি? আমি ওকে অনেকবার বলেছি যে আছে হারমোনিয়াম আছে সব কিছু, তুমি একটু শেখো। ওই বলি যে যা হয়েছে ওই যা। জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি 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 মরি, জাগরণে যায় বিভাবরী। ভাবি কি কখনো গান গেয়েছেন? না, আমি গান খুব শুনি, ছোটবেলা থেকেই গান শুনি, কিন্তু গান গাওয়ার মতো তো পারি না। আপনার শ্বশুরকে বলে নাই যে মা আমাকে একটা গান শোনাও? না, হ্যাঁ, ওনাকে না না, আমি বলি দাঁড়াও, বাবা আমাকে শোনা বলতেন। আমি যখন পুরোনো দিনের গান শুনতাম, বা অনেক সময় দেখা যায় যে ওই পল্লীগীতি ধরনের গান এগুলা, তো বাবা লালন শাহের গান বা এরকম শুনতাম, তখন বাবা আমি যখন শুনতাম, বাবা আস্তে আস্তে করে আসতেন, আসতে আমার পাশে বসতেন, বসে গান শুনতেন। আবার মাঝে মাঝে হয়তো বলে, মা ওই তোমার এইটা একটু আমার কাছে নিয়ে আসো তো, আগে তো ট্যাপ রেকর্ডার ছিল, ওইটা নিয়ে আসো, একটু আমার কাছে বসো, গান শুনো। বাবা বসতেন, বাবা খুব এনজয় করতেন গান। আচ্ছা, এই যে দয়াল মোহাম্মদ আজরফ বলছেন যে আমাকে গান শোনা, এবং তিনি গান শুনতেন, এটা কি অসাধারণ বিষয় না? অবশ্যই, হ্যাঁ, বাবা আমাকে বলতেন আসো গান শুনি একসাথে বসে। আমার জন্য কি হতে পারে বুঝেন, মানে আমি তো খুবই এত নিজেকে এত গর্ববোধ করি যে বাবার মতো একজন আমি শ্বশুর আমাকে বলতে। হ্যাঁ, তো এখন বাবার কিন্তু অনেক স্মৃতি আমি শেষ করতে পারবো না। এটা কি লিখেছেন কখনো? একটু লিখতে ইচ্ছে করে না? আমি লিখি নি ভাই, লিখবো দেখেন, সে কিন্তু হাসে। আমি লেখার কথা হ্যাঁ, বললাম, ওই উনি দেন কিন্তু সে তো হাসছেন। গুরু, ওই যে বললো না একটু আগে যে আমি তো তো সেটা আর কি, তো অনেকবার আমি চেষ্টা মানে চিন্তা করছি লিখবো, চিন্তা করেছি লিখবো, কিন্তু হয়ে ওঠে না আর কি। আমি ওনাকে কিন্তু গত 2-3 বছর ধরে বলতেছি যে দেওয়ান মোহাম্মদ আজরফের তথ্যগুলো দেন, আমি একটা তার জীবনী লিখি, কিন্তু দেয় না। দিচ্ছ না কেন? না দিব, আমি জোগাড় করে রেখেছি। 2 বছর লাগে জোগাড় করতে। তথ্য যদি যত সামান্য আমিও দিতে পারি, যদি আপনারা হ্যাঁ হ্যাঁ, তুমি ওই যে সারা গ্রন্থ এগুলো নিয়ে আমি কিন্তু ওনার জীবনীটা শুনেন, লিখবো। এখানে একটা কথা আছে, আমি যেগুলো দেন আপনি তো বাবার একটা মানে ঈদের সময় একটা ঈদ সংখ্যায় বাবার লেখা বেরোবে, তখন আমাকে এক মহিলা বলছে, রোববার একটা পত্রিকা ছিল, রোববার, চমৎকার একটা পত্রিকা। তখন বাবার কভার স্টোরি হবে, বাবার নিয়েতে বলে কি ভাবি আপনার ছেলে মেয়ের সাথে কোনো ছবি আছে? আমি বলি আছে, কিন্তু ভাই দিতে হবে, কিন্তু কেন এগুলো তো বিরল, পাওয়া যাবে না, আমি কোথায় ভাবা পড়ে বাবা যখন থাকবেন না। তখন বলে না ভাবি প্রমিস আমি দিয়ে যাব। আর দিয়ে যায়নি। আর আমার এই দুঃখটা আমার যায়নি এখন। বাবা আমার মেয়েকে কুলি নিয়ে আছে, আর ছবি আছে, আরো অসংখ্য ছবি আছে, কিন্তু ওই ছবিটা তো আর আমি পাচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি আমার বাবা যে এই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বা তার যে এই কলেজ প্রতিষ্ঠা জমি ছিল, আমরা প্রচুর জমি জমা হারাইছি এই কলেজের জন্য। এগুলি মনে হয় এখন আর কেউ স্মরণ করে না, কেউ মনে রাখে না। আমি তার কলেজের ভেতরে তার কোনো ছবিও দেখিনি, এমনকি লেখা হয়তো কোনো নাম না, কোনো জায়গায় কোনো নাম নাই, ওনার মৃত্যু বা জন্মদিনে কোনো মিলাদ বা স্মরণ কিছুই নাই, কোনো স্মরণিকা বেরোলেও সেখানে কোনো খবর নাই। তো গত বছর ইংল্যান্ড থেকে আমার বাবার একটা জন্মদিন পালন করা হয়েছিল, ওইখানকার টিচার্স অ্যাসোসিয়েশন করছিল আয়োজনটা।
তো ভার্চুয়ালি ওটার সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম এবং আবুজির গিফারি কলেজের 2-3 জন অধ্যাপিকা এবং অধ্যাপকও ছিলেন। সেখানে ঘটনাটা আমি একুইজ করলাম আর কি। তো ওনারা খুব লজ্জিত হয়ে বললেন, এখন আপনি যদি আসেন তাহলে দেখতে পাবো। তো আমি বললাম যে দেওয়ান আশরাফের যে ছেলে পেলে আছে এটাই বোধহয় কর্তৃপক্ষ জানে না। জানলে তো অন্যান্য দেশে হলে যেটা হয়তো কোনো উপলক্ষে হয়তো আমাদেরকে দাওয়াত দিত, আমরা যেতাম, বাবার প্রতিষ্ঠিত ভবনটা দেখতাম। এখন ওইদিকে আমি যাই না কি যেতে আমার কষ্ট লাগে। ভাবি আজকে তো চাঁদ রাত, আজকে চাঁদ রাত, এখন তো শেরমাই টেমে আপনার সবকিছু রেডি হচ্ছে। এই ভদ্রলোক আপনাকে ঈদে কি দিয়েছে? এই ঈদে সে ও বলেছিল, আমি না করেছি, কিন্তু প্রত্যেকবার মানে গত দিনের কথা বলছি আর কি, প্রত্যেকবার সে যখন বোনাস বা স্যালারি পেয়ে আসতো তখন সে বেলুড় রোডে যেত আমাকে ছাড়া। আচ্ছা, বেলুড় রোডে যেত, তে একটা বেলুড় থেকে একটা শাড়ি তাঁতের শাড়ি নিয়ে আসতো, অনেক বেশ সুন্দর সুন্দর শাড়ি আনতো। কিন্তু শাড়ি পছন্দ করতে ভালো করে, মোটামুটি খুব যে ভালো না, তো ভালো মানে মোটামুটি ভালোই করতো আর কি। তো কিন্তু অনেক দিন গত হয়ে গেছে, এর মধ্যে সে মানে শাড়ি টাড়ি কিনে না সে এখন। অবশ্যই এখানে একটা কথা আছে, কিনে না কারণটা হলো যে ছেলেমেয়েরা এত বেশি দেয় যে ওরা দেওয়ার প্রয়োজন মনে করি না। আমিও আগে দিতাম, এখন ওকে আর মানে দিই না। তো ওই দুজনে হয়ে গেছে আর কি, যে এত পায়ে দরকার কি। তো শাড়ি ছাড়াও তো অনেক কিছু দেওয়া। আচ্ছা, শৈশবের ঈদের স্মৃতি কি মনে আছে আপনার? আচ্ছা, শৈশবের ঈদ এবং এখনকার যে ঈদ নিশ্চয়ই একটা পার্থক্য তৈরি হয়েছে। হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই। আমার ছোটবেলায় যখন ছোটবেলায় যখন ছোট ছিলাম আর কি, বেশ ছোট, মনে করেন ক্লাস 3, আমার আব্বা আমার ক্লাস 3 বই কিনে দিয়ে গিয়েছিলেন। আমার আব্বা অনেক, আমি যখন ছোট ছিলাম তখনই আমার আব্বা মারা গেছেন। তখন আব্বা ঢাকায় আসতেন ঈদের কিছুদিন আগে। তো আমরা অধীর আগ্রহে বসে থাকতাম। আপনার বাড়ি গ্রাম ব্রাহ্মণবাড়ি কোন গ্রাম? ব্রাহ্মণবাড়িয়া, এটা হলো যে মালিহাতা গ্রাম। আর বিশ্ব রুট, সিলেট টু ঢাকায় যে বিশ্ব রুট, একদম কাছাকাছি। তো আব্বা যেতেন, তখন আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকতাম যে আব্বা আসবে, জামা নিয়ে আসবে। এই যে ঈদের আগের দিন বা তার আগের দিন যেতেন জামা কাপড় নিয়ে। তখন আমরা যে মানে ঈদের 2 দিন আগে, কয়েকদিন আগে যখন 2-3 দিন আগে তো যেতেন, যাওয়ার পরে তারপর জামা লুকিয়ে রাখতাম আমরা, কাউকে দেখাতাম না, জামাটা ঈদের দিন পরবো। তারপরে এই দিন পরে তো এবারে ও বাড়ি বেড়াতাম। আর এখন যেটা হয়, এখন অনেকটা দায়িত্ব থাকে, মেহমান আসবে, এটা করতে হবে ওটা করতে হবে করে টোরে। আমি এখানে একটু মাঝখানে একটা কথা বলে নিই যে আমার বিয়ে হওয়ার পরে ঈদটা আমার এমন কেটেছে যে আমি বাবার কাছে তো অনেক লোকজন এসতেন বাবাকে সালাম করতে, আত্মীয় স্বজন সবাই। আমি ঈদের 5-6, আমার মা বেঁচে ছিলেন অনেক দিন পর্যন্ত। বাবা মারা গেলেন তো কত সনে, 99। তো আমার মা মারা গেছেন 2000। তো আমার করতেন কি বলে, লোকজন আসতো। তো আমি আমার মাকে 7 দিন থেকে 10 দিন পরে সালাম করতে যেতে পারতাম না। বাবার কাছে লোক আসতেন, করতেন। আমি এটা যে বাবা আমাকে জোর করে রাখতেন সেটা না, কিন্তু আমি দায়বদ্ধ। আমার মা তো আছে, যাবোই ইনশাল্লাহ পরে। কিন্তু বাবার লোকজন আসতেন, আমি ওখানে বসতাম, বাবার কাছে গল্প শুনতাম। এই হলো আমার ঈদের। মুক্তিযোদ্ধা আপনি, 71-এর ঈদ কি আপনার মনে আছে? 71-এর ঈদটা আমার মনে আছে। সেই রাত্রে আমরা ছিলাম একটা গোয়ালঘরে, হাকালুকি হাউস। গোয়ালঘরে ঢুকলাম কিভাবে, যে আমরা তো হলো কৃত্রিম পাশা দিয়ে, ওপারে হলো কৈলাসহর, এপারে হলো কৃত্রিম পাশা দিয়ে ঢুকলাম। সেদিন ছিল বৃষ্টির রাত। তো রাত্রিবেলা আমাদেরকে একটা জায়গায় শেল্টার দেওয়া হলো। শেল্টার দেওয়ার পরে ওইখান থেকে আমাদের চা নাস্তা একটু খাইয়ে আবার রাতের মধ্যে আমাদের আরেকটা গ্রামে চলে যেতে হবে। সো আমরা ওইখান থেকে রওনা হয়ে আমরা দেখলাম একটা হাওরের মাঝখানে পড়ে গেছে। হাওরের মাঝখানে কিন্তু এই মনে হয় যে এই যে ঘরটা দেখা যাচ্ছে এই একটু দূরে, কিন্তু হাঁটতে হাঁটতে দেখবেন আলেয়ার মতো অনেক দূর চলে যায়। পরে আমরা খেয়াল করলাম যে আমরা যে বাড়িতে, গৃহস্থ বাড়িতে উঠছি, বাড়িতে মেইন সব বন্ধ। সুতরাং আমরা গোয়াল ঘরে ঢুকে গেলাম।
ঢুকে বাছুর গরু এগুলিকে টেনে রশিটায় ছোট করে ওই নিচে খড়টর বিছিয়ে আমরা রেস্ট নিলাম, আর দরজার ফুটা দিয়ে তাকেই রইলাম যে কেউ যদি এসে নক করে, যদি সে বিপজ্জনক হয় তাহলে ভিতর ঢুকে আমরা তাকে হাপিস করে দেবো আর কি। সকালবেলা তন্দ্রা লেগে গেছিলো, শুনলাম বাচ্চাদের চিৎকার, ঈদ ঈদ ঈদ, তখন আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। কখন ঈদ হয়, কখন কি হয়, এটা তো কিছুই আমরা জানতাম না তখন, কোথায় কি হচ্ছে। তখন ঈদ শুনে আমি মনে হয় দরজাটা খুলে ফেলি, আমার লিডার আমাকে খুলতে দিল না। আর leader কে ছিলেন? আমার লিডার ছিল আরাকান, সে তখন এমসি কলেজে পড়তো, আমাদের একটু সিনিয়র, ইউটিসি ট্রেনিং ছিল। আমরা তো গেরিলা, স্পেশাল গেরিলা ট্রেনিং, জি, যেটা জি। তেজপুর থেকে নেওয়া। এরপরে এখান থেকে আমি খুলে ফেলতে আরাকান আমাকে বাধা দিলেন, বলে না এখন খুলো না, খুব বিপদ এসে পড়ে। তারপরে ওই গৃহস্থ গরু নিতে যখন ঢুকছে, তাকে টেনে ভেতর ঢুকিয়ে দিয়ে মুখ চাপা দিয়ে বললাম যে আমরা তো মুক্তি, কোনো ক্ষতি আপনার করব না, কিন্তু দয়া করে আজকে বাড়ি আপনি ছাড়তে পারবেন না, সন্ধ্যাবেলা আমরা চলে যাব। তো ভদ্রলোক বাইরের থেকে গরু নিয়ে বাইরের শিকল রাখে, আর আমরা দরজা জানালা এই যে বেড়ার ছিদ্র দিয়ে দেখতে লাগলাম তার গতিবিধি, যদি সে কেন তখন গান বুট ঘুরতো, খবর দেয়, দেখলাম যে না সে আমাদের ধারে কাছে আসে। আমি খুব কেয়ারফুল যে আমাদের ঘরের পাশে কেউ যাতে না আসে। যখন হলো ছেলেমেয়েরা গেছে পাশের বাড়িতে, বাড়ি খালি, তখন একটা কির মধ্যে লুকায়া, চাদরের মধ্যে লুকায়া, সে ওতেগুলো হান্দেশ বলে আমাদের ডুবার সন্দেশ আর কি, যেটা তৈরি করে আইনা ঢুকে বলছে যে বেশি তো আনতে পারি নাই, এখানে 10-12টা আছে। তা আমরা এত ক্ষুধার্ত ছিলাম, এই 10-12টা ভাগাভাগি করে খেয়ে পানি খেয়ে মনে হয় অনেক খাইছি। তারপরে যে কাজটা করলো, আমাদের সবচেয়ে কনিষ্ঠ ছিল হলো সবুজ বলে এক মুক্তিযোদ্ধা, সে কেঁদেই ফেললো। সে বলল যে আপনাদের কথা আমি এই কিরে আমার বোরে বলছিলাম। সে তার ইয়ারিং খুলে দিয়েছেন। ইয়ারিং বুঝছেন? ইয়ারিং মানে কান, বাপের বাড়িতে যেটা দিয়েছিল বিয়ের সময়, ওই দুইটা দিয়ে দিছে আপনাদেরকে, আপনারা বিক্রি করে যাতে কিছু খাবেন আর কি। এই স্মৃতিটা মনে পড়ে, ওইটা আমি কখনো ভুলতে হ্যাঁ, ভাবি এবং ভাই, আমরা সৃজন আড্ডা প্রায় শেষের দিকে, ঈদের সৃজন আড্ডা। তো যাওয়ার আগে ছোট ছোট 2-1টা প্রশ্ন করব, 5টা প্রশ্ন করব আপনাকে। প্রথমে, আপনি কবে ভাবির জন্য লাল গোলাপ এনেছিলেন? এনেছিলাম কবে? অনেক বছর আগে। ভাবির কোন কাজটা আপনার খুব ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে যে ওর সিনসিয়ারিটি, মানে কি ও সময় যদি দেয় সে সময়টা রাখবে, কথা সে দিলে কথাটা রাখবে, এইসব যেটা আমার মধ্যে নেই। সেটা ভালো লাগে আপনার। আচ্ছা, এমন কোনো বাক্য বা অনুভূতি আছে যেটা আপনি খুব চান যে ভাবি একটু করুক, কিন্তু ভাবে এখনো বলতে চান ভাবিকে, কিন্তু এখনো বলা হয়নি? কোন কথাটা বলা হয়নি? যে কথাটা বলা হয় না, এটা বললে আসলে বিপজ্জনক, যে তোমার আমার খুব ভালো লাগে। কারণ এটা বললে আবার এক ধরনের আশকারা পেয়ে গেল, মুশকিল। যাই হোক, তো এত বছর কি আজকাল ছিল না? ছিল, আমার তো আবার একটু লিমিটেড, আমি হাসিও একটু সম্পাদনা করে। আপনি কোন কাজ করলে ভাবি খুশি হয়, আপনি অনুভব করেন যে আপনি এই কাজটা করছেন, ভাবি ভেতর ভেতরে খুব খুশি? হ্যাঁ, খুব খুশি হয় যদি আমি তাড়াতাড়ি বাসায় ফিরি সন্ধ্যার পর। এই ঈদে ভাবিকে আপনি কি উপহার দিয়েছেন? এই ঈদে ভাবছিলাম একটা শাড়ি টাড়ি দিব, তো এই ভাবনার মধ্যে আছি আর কি এখনো। ঈদ শেষ হয়ে যাচ্ছে, আপনি এখনো ভাবনার মধ্যে আছেন। এইভাবেই আপনার সঙ্গে জীবনটা কাটাই গেল না ভাবি? ভাবিকে একটু প্রশ্ন করি কয়েকটা, সেটা হচ্ছে ভাইয়ের প্রতি সর্বশেষ রাগ কবে করেছেন? কত পশু রাগ তো করি, কিন্তু সর্বশেষ প্রথম সেটা মনে থাকে না কখন করছি। পরশুদিনও তো করেছি, ও জামা কাপড় উল্টা পাল্টা পরলে রাগ করি। তো এইগুলি আসলে সহনীয় জিনিস আমার জন্য। আপনি চান যে ভাই এই কাজটি করুক, কিন্তু করে না, এটা কোন কাজ? এটা হলো ভাই সবচেয়ে আমার খারাপ লাগে যেটা সে লেখালেখিটা। ও আমি বলি যে তুমি তো কোনো কিছুতেই তার দায়িত্ব, আমি চাই না সে দায়িত্ব পালন করুক, কিছুতেই না। কিন্তু সে লেখালেখিটা এত আস্তে ধীরে, অনেক অবহেলা করে। হ্যাঁ, মানে এই কি যুগান্তরের সাহিত্য সম্পাদক প্রায় আমাকে ফোন দিয়ে, ভাবি জুবিরিকে বলেছিলাম এই লেখাটা আপনি একটু কাইন্ডলি বলে দিন।
তা আমি বলি যে ঠিক আছে। আমি রাত্রে এলো আর বললাম যে তুমি ভাইকে ফোন করো। আচ্ছা করব 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 করব। পরে দেখা যায় আরও 10 দিন পিছায় যায়। এইটাই আমার খারাপ, এইটাই জুবেরি ভাইয়ের কোন বইটি আপনার প্রিয় বা কোন লেখাটি? কোন বইটি ওর তো অনেক বই, সবগুলোই মোটামুটি ভালো লাগে, কিন্তু উজান ভাই হ্যাঁ ওর উজান বাটি বইটা আমার মানে এটা তো যুদ্ধ নিয়ে, তার মুক্তিযুদ্ধ নিয়ে। হ্যাঁ ভাইয়ের সঙ্গে তো নানা জায়গায় নানা নারীর দেখা হয়, প্রশ্নটা এসছে তারপর আবারও বলি, আড্ডা মারেন ভাই, আপনার কি খারাপ লাগে? না, আমি সাথে থাকলে খারাপ লাগে না। এটা সত্যি কথা, যেটা যা বলবো সত্যি বলবো। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি যখন সাথে থাকি আমার ভালোই লাগে, কিন্তু একা একা গেলে তো খারাপ লাগে, কিছু করার থাকে না। ঈদে ভাবির জন্য, ঈদে ভাইয়ের জন্য আলাদা করে কি রান্না করেছেন? ও মিষ্টি বেশি খেতে চায় না, এই যে ঝাল টাল করেছি, আরো করবো। কাবাব টাবাব খায়, পুডিং খায়, কাবাব খায়, আরও চাইনিজ কিছু করলে লাইক করে, ওই আর কি। ভাবি অনেক সময় দিলেন, আপনারা ভাই অনেক সময় দিলেন আমাদের। ধন্যবাদ। আমরা অনুষ্ঠান সিজন আড্ডা থেকে বিদায় নেব। তো যাবার আগে যেটা শুধু দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে ছিলেন ভাবি এবং আবু সাইদ জুবেরি, মুক্তিযোদ্ধা এবং একই সঙ্গে লেখক, শিল্পী এবং গীতিকার। তো অনুষ্ঠানে আমি বিদায় নিচ্ছি, কিন্তু অনুষ্ঠানটা শেষ হবে জুবেরি ভাইয়ের গানের মধ্য দিয়ে। ততক্ষণ আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, ঈদ এবং চাঁদরা পূর্ণ হয়ে উঠুক আপনার এবং আমাদের সকলের জীবনে। আমি তোমার জন্য দিয়েছি যুদ্ধে, তোমার জন্য সাহস। আমি তোমার জন্য নীরবে পুষেছি ধবল শান্তি সারস। তবু শান্তি মেলে না, তবু শান্তি মেলে না। আমি তোমার জন্য এনেছি বিরাট ঊর্ধ্বনীল আকাশ। আমি তোমার জন্যে পাচ্ছি নিতে মুক্ত নিঃশ্বাস। আমি তোমার জন্যে এনেছি সবুজ স্বপ্নের এক বই। তবু নীরবে তোমাকে থই, কেন যে গোপনে থই। তাই শান্তি মেলে না, তাই শান্তি মেলে না, তাই শান্তি মেলে না, তাই শান্তি মেলে